আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি নাহিদ আক্তার, সিনিয়র শিক্ষক, ওয়েস্টার্ন হাই স্কুল, আজিমপুর, ঢাকা। পাঠ পরিচিতির শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ একটি করিয়েছি তোমাদের। আজকে দ্বিতীয় পাঠ। এই অধ্যায়টাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। আজকে দ্বিতীয় পাঠে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানব বা শিখব সেগুলো হলো লেনদেনের দলিলপত্রের ধারণা লাভ করতে পারবো, লেনদেনের দলিলপত্র কয় ধরনের তা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন ধরনের লেনদেনের দলিলপত্র অঙ্কন ও বিশ্লেষণ করতে পারবো। প্রতিটা লেনদেনেরই একটি প্রমাণপত্র থাকে, প্রমাণপত্রটাকে দলিলপত্র বলা হয়েছে। প্রমাণ দলিল হিসেবে আমরা যে লেনদেনগুলো করব সবগুলোর ধারণাগুলো কয়েকটা আঙ্গিকে ভাগে ভাগে আমরা করব, সেগুলো আজকে এই অধ্যায় থেকে আমরা জানব। লেনদেন সম্পর্কিত দলিলপত্রের কথা আমি যে বললাম সেগুলো হলো, দলিলপত্র বলতে এখানে বুঝিয়েছে প্রতিটি লেনদেনের সমর্থনের এক বা একাধিক প্রমাণপত্র থাকে। লেনদেন করতে হলে দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা হয় বিধায় তার একটি কাগজি পত্র থাকে, তাকে আমরা প্রমাণপত্র হিসেবে চিহ্নিত করলাম। 2 নম্বরে লিখলাম এ সকল প্রমাণপত্রকে লেনদেনের উৎস বা দলিল বলে। 3 নম্বরে লিখলাম এই সকল প্রমাণপত্র দেখে হিসেবের বইতে লেখা হয়। তাহলে লেনদেন সম্পর্কিত যে দলিলপত্রগুলো লাগে কেন প্রয়োজন হয়, 3টি ধাপে আমি দিলাম। তোমরা এই লেখাগুলো সবগুলো লিখে নিবে। এই লেখাগুলো আমরা পর্যায়ক্রমে এক একটি ধাপ আমরা তোমাদের নমুনা আকারে সমস্যা দিব, সমাধান আকারে এগুলো দিয়ে দিয়ে এই ধাপগুলো আমাদের জানতে হবে। এই লেনদেনের দলিলপত্র হলো লেনদেন চ্যাপ্টারের দলিলপত্র। অবশ্যই ধাপগুলো আমাদের জানা প্রয়োজন। সেগুলো হলো লেনদেন সম্পর্কিত বিভিন্ন প্রকারের দলিলপত্র আছে। এর মধ্যে আমাদের ব্যবসার ক্ষেত্রে যেগুলো লাগে সেটা হলো একটি চালান লাগে, 2 নম্বর হলো ক্যাশ মেমো লাগে, 3 ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার। 6টি দলিলপত্র আমাদের অবশ্যই একটি লেনদেনে ব্যবহার করার জন্য, লেনদেনের প্রমাণ ও দলিল হিসাবে আমরা কখন কোনটা প্রয়োজন সেটা আমরা জেনে নিচ্ছি। চালান, প্রথমটাই হলো চালান। তুমি কতটুকুর পণ্য ক্রয় করলে, কতটুকু পণ্য বিক্রি করলে সেই প্রমাণটাকে থাকার জন্য আমাদের এই চালান প্রস্তুত করা হয়। তা এখন চালান হলো পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন ধারে পণ্য ক্রয় করে তখন ক্রেতাকে পণ্যের সাথে বিস্তারিত বিবরণ সহ যে লিখিত দলিল প্রদান করে তাকে চালান বলে। তাহলে একজন বিক্রেতা যখন পণ্যটি বিক্রি করে আর ক্রেতা যখন কিনে নিয়ে আসে তখন ওই পণ্যটি রাস্তা বিভিন্ন যানবাহনের মাধ্যমে নিয়ে আসতে হয়, যাতে কোনো কারণে এই পণ্যটার অবৈধ বা কোনো অন্যায়ভাবে এটা ব্যবহৃত না করে যাতে আমরা এটাকে বৈধ উপায়ে ব্যবহার করতে পারি, তার জন্য আমাদের একটি চালান অবশ্যই দরকার। এই চালানটা আমাদের দলিল রূপে লিখিতভাবে থাকে। এর মধ্যে আমাদের দলিলটার মধ্যে একটি কাগজি দলিল, এর মধ্যে ক্রেতার নাম থাকবে, ঠিকানা থাকবে, কী পণ্য কিনলাম সেটা থাকবে, কতটুকু কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, এর মধ্যে কত টাকা ভাট্টা হবে, এই কথাগুলো সকল কিছু এই চালানে উল্লেখ করে থাকবে। চালান সম্পর্কিত একটি নমুনা ও তার সমাধান দেওয়া হলো। তাহলে এখানে আমি একটি নমুনা দিলাম, সেটা হলো সুমন ট্রেডার্স, বাংলা বাজার, ঢাকা, 2018 সালের লেনদেন নিম্নরূপ। মে মাসের 10 তারিখে সুমন ট্রেডার্সই বাবুল ট্রেডার্সের নিকট কিছু, মিরপুর তার ঠিকানা, তার প্রতিটি শাড়ি 500 টাকা দরে 40টি শাড়ি বিক্রি করলো। চালান নং দিলাম, কারবারি বার্তা দিলাম, শর্ত দিলাম। এই রকম করেই একটি লেনদেন থাকবে। সেটা থেকে আমাদের বের করতে হবে
প্রশ্নটা যেমন থাকবে সেটা হলো, মে মাসের 10 তারিখে লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো। সুমন ট্রেডার্স, চালান নং। এই হলো নমুনা একটি ছক। এই নমুনা ছকে চালানের যে কাজগুলো দিয়েছি সবগুলোই থাকবে নমুনা ছকে। আমি আবার অঙ্কটা এখানে দিলাম বোঝার জন্য। কার কার কাছে বিক্রেতা ছিল? সুমন ব্রাদার্স, তার নামে এই চালানটা থাকবে। এই চালানে বাবুল ট্রেডার্স, ক্রেতাকে বাবুল ট্রেডার্স, ঠিকানা কি মিরপুর 12। সে তার কাছে প্রতিটি কী ক্রয় করেছিল? শাড়ি। কত টাকা দরে? 500 টাকা দরে। পরিমাণ কত ছিল শাড়ির? 40টি শাড়ি 500 টাকা দরে হলে 40 ইন্টু 500 ইজিক্যাল টু 20,000 টাকা হয়। তা কারবারি বারটা -10%, 20,000-এর 10% করলে 20,000-কে 10% যদি আমরা করি 2,000 টাকা হয়। 20,000 থেকে 2,000 বাদ দিলে 18,000 টাকা থাকে মোট। এই 18,000 টাকা আমরা কথায় লিখলাম, শর্ত নং দেওয়া ছিল এখানে, শর্ত দিলাম, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এটা আমাদের চালানেরই নমুনার ছকের একটি অংশ। তারপরে চালানে থাকবে হলো বিক্রেতার স্বাক্ষর। চালানে থাকবে বিক্রেতার স্বাক্ষর। এটা একটি চালানের মুখ্য বিষয়। পুরোটা চালান তুমি তৈরি করলা কিন্তু বিক্রেতার স্বাক্ষর লিখলা না, তাহলে তোমার এই চালান থেকে হয়তো 4 নাম্বার থাকতো, নাম্বার কমে যাবে। এই চালানের সবগুলো ফর্মুলাই থাকতে হবে। বিক্রেতার চালানে দিতে হয় বিক্রেতার স্বাক্ষর। চালানে ক্রেতার নাম বা ঠিকানা থাকবে। পণ্যের বিবরণীর 5টি কারণ থাকবে চালানে। কি কি থাকবে দেখো, ক্রেতার নাম, ঠিকানা, পণ্যের বিবরণ, পণ্যের পরিমাণ, মূল্য পরিশোধের শর্ত। চালান ক্রেতার নিকট বহি চালান, বিক্রেতার নিকটে বহি চালান আর ক্রেতার নিকট আন্তঃচালান হিসেবে অভিহিত থাকে। চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিকভাবে ক্রয় জাবেদা এবং বিক্রেতা প্রাথমিকভাবে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করে। বিক্রেতা যখন পণ্য বিক্রি করে তখন পণ্যের সাথে চালান প্রস্তুত করে ক্রেতার নিকটে হস্তান্তর করে। চালানে কার স্বাক্ষর থাকবে? বিক্রেতার স্বাক্ষর থাকবে। ক্যাশ মেমো, দ্বিতীয়টা হলো ক্যাশ মেমো। ক্যাশ মেমো, হ্যাঁ, ক্যাশ মেমো। নগদ মূল্য পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ক্যাশ মেমো কখন ব্যবহার করা হয়? 2 নম্বর ধাপ হলো ক্যাশ মেমো। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয়ের প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রণ থাকে। পণ্যের নাম, পরিমাণ, দর, মূল্য, কমিশন ইত্যাদি পূর্বের স্বাক্ষর অনুযায়ী ক্রেতার স্বাক্ষর প্রদান করা হয়। আমাদের চালানে ছিল বিক্রেতার স্বাক্ষর আর এখানে হবে ক্রেতার স্বাক্ষর। চালানে ছিল হলো ক্রয়কৃত পণ্য বা বিক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে ধারে, আর এখানে ছিল নগদে। ক্যাশ মেমো থাকবে নগদে। ক্যাশ মেমো 3 কপি তৈরি করা হয়। প্রথম বা মূল কপি ক্রেতাকে প্রদান করা হয়। দ্বিতীয় কপি বিক্রেতার নিকটে বিক্রেতার হিসাব বিভাগে সংরক্ষণ করে। তৃতীয় কপি ক্রেতার প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে সংরক্ষণ থাকে। ক্যাশ মেমোর সাহায্যে ক্রেতা ও বিক্রেতা নগদ হিসাবের এন্ট্রি নিয়ে থাকে। ক্যাশ মেমো ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর থাকে। চালানে থাকে বিক্রেতার স্বাক্ষর আর ক্যাশ মেমোয় 2 জনের স্বাক্ষর থাকবে, আর এটা 3টি কপি থাকবে। লিখে নাও এগুলো সব তোমরা। ক্যাশ মেমো সংক্রান্ত গাণিতিক যে সমস্যা, আমি ওই আগের অঙ্কটির মতো একটি সমস্যা দিলাম। এটা প্রস্তুত করার জন্য আমাদের প্রশ্ন কি বললাম, 28 তারিখে এগুলো দিয়ে আমরা এই আলম ট্রেডার্স মহাখালী এগুলো দিলাম, দিয়ে একটি গাণিতিক সমস্যা দিলাম যেটা হলো লেনদেন।
এমন করে যে কোনো একটি অঙ্কে থাকবে যে 28 তারিখ বা 20 তারিখ যে কোনো তারিখ দেওয়া থাকবে, এই টাইপের একটি এগুলো যদি থাকে, তখন আমার প্রশ্নটা হবে যে মে মাসের এত তারিখে লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। তাহলে ক্যাশ মেমোর নমুনা ঘরটা কিভাবে হতে পারে? ক্যাশ মেমোর নমুনা ঘরে হলো আলম ট্রেডার্স মহাখালী, ক্রেতার নাম ওই যে 28 তারিখে দেওয়া আছে আজিজ ব্রাদার্স, এই যে আজিজ ব্রাদার্স কোথায়, রায়ের বাজার ঠিকানাটা। শাড়ি ক্রয় করলাম ঠিক আগের মতোই, এতটুকু এত টাকা, বারটা এত টাকা হলো। এখানে ক্যাশ মেমোতে কার কার স্বাক্ষর? চালানে ছিল শুধু বিক্রেতার স্বাক্ষর, ক্যাশ মেমোতে এলো ক্রেতার স্বাক্ষর ও বিক্রেতার স্বাক্ষর। ক্যাশ মেমোতে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এখানে ভাউচার নং থাকবে, তারিখ থাকবে, যেভাবে নমুনা দেওয়া আছে ঠিক একটি 4 কোণার একটি চতুর্ভুজ আকারের ঘর এঁকে তারপরে আমরা এই ঘরের মধ্যে এই ক্যাশ মেমোর জন্য এই নমুনাটি তৈরি করে আমরা এভাবে অঙ্কগুলো করব। এখন করব ডেবিট নোট। ডেবিট নোট আমরা চালান করলাম, ক্যাশ মেমো করলাম। ডেবিট নোট কিসের জন্য করতে হবে আমরা তাহলে দেখি। আমরা চালানে, ডেবিট নোটে আমরা চালান ও ক্যাশ মেমোতে ক্রয় বিক্রয় সংক্রান্ত কথা বললাম। ডেবিট নোটে থাকবে ক্রয়কৃত পণ্য কোনো কারণে নিম্নমান হতে পারে বা নমুনা মাফিক হয় নাই, এগুলো কারণে পণ্যটা ফেরত চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা ডেবিট নোট তৈরি করি। তাহলে আমি কি লিখলাম? ক্রয়কৃত পণ্য নিম্নমান হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য যখন ফেরত পাঠায় তখন উক্ত পণ্যের পরিমাণ, সবগুলো তো আর ফেরত পাঠাবে না, কিছু কিছু সমস্যা থাকার কারণে ফেরত পাঠায়, সেগুলোর পরিমাণ, দর, মূল্য, তারিখ ইত্যাদি একটি কাগজ বা নোটে লিখে পণ্যের সাথে বিক্রেতার নিকটে যে পত্রটি পাঠায়, যে প্রমাণপত্রটি পাঠায় তাকে আমরা ডেবিট নোট বলি। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকে। ডেবিট নোট তোমাদের এমসিকিউতে থাকতে পারে। ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট ক্রেতা তৈরি করে। ডেবিট নোটে স্বাক্ষর থাকে ক্রয় ব্যবস্থাপকের। ডেবিট নোটে স্বাক্ষর থাকে ক্রয় ব্যবস্থাপকের। ডেবিট নোটে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল। ডেবিট নোট তাহলে আমি বললাম চালান হলো ক্রয় বিক্রয় নিয়ে, তারপরে ক্যাশ মেমো হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত। এখন এই ক্রয় বিক্রয়টাকে ডেবিট নোটে ক্রয়কৃত পণ্য কোনো কারণে ফেরত আসলে ডেবিট নোটে আমরা এটা করে থাকি। তাহলে আমরা একটা নমুনা দিয়ে দেখাচ্ছি তোমার। আগের অঙ্কটির মতো দেখলাম যে ক্রয়কৃত যে অঙ্কটা ছিল ঠিক সেরকম করে রাজীব ব্রাদার্স 18 তারিখে ডেবিট নোট প্রস্তুত করতে বলা হলো। ডেবিট নোট যদি আমরা প্রস্তুত করি তাহলে আমরা কি করব দেখো। ডেবিট নোট প্রস্তুত করার জন্য আমাদের ডেবিট নং লাগবে, একটি প্রাপকের নাম থাকবে, ঠিকানা থাকবে, সূত্র, ক্রয়, চালান নং অঙ্কে তোমাদের দেওয়া থাকবে। দেওয়া থাকলে লিখবা, না থাকলে চালান নং বা সূত্র ক্রয় এতটুকু লিখে রেখে দিবা। তারপরে হলো বাবুল ট্রেডার্স, মিরপুর, ঢাকা, তারিখ দিয়ে আমরা এখন আমরা সেই ক্ষেত্রে লিখেছিলাম 500 পিস শাড়ি, 500 টাকা দরে 40 পিস শাড়ি। এখানে সেই 40 পিস শাড়ির মধ্যে 4 পিস শাড়ি কোনো কারণবশত ফেরত দেওয়া হলো বা ফেরত আসছে। তো 500 করে 4 পিস শাড়ির দাম কত আসে? 2000 টাকা। বাদ দিব কারবারি বাট্টা 10%, 2000 টাকা 10% 200 টাকা। 2000 থেকে 10% বাদ দিলে মোট 1800 টাকা। তাহলে আমাদের এই 1800 টাকা বাদ দিয়ে দেখাতে হবে আমাদের ডেবিট নোটে। এখানে কার স্বাক্ষর লাগবে? ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর লাগবে। ক্রেডিট নোট। ডেবিট নোটে ছিল হলো ক্রয় সংক্রান্ত, ক্রেডিট হলো বিক্রয় সংক্রান্ত। ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য ডেবিট নোট আর বিক্রয়কৃত পণ্য ফেরতের জন্য ক্রেডিট নোট। শুধু পার্থক্যটা হলো ডেবিট হলো ক্রয়কৃত পণ্য আর ক্রেডিট হলো বিক্রয়কৃত পণ্য। সেটা ফেরত দেওয়ার জন্য কি লিখলাম আমি?
ক্রেতার কাছে পণ্য ফেরত এলে প্রাপ্ত মূল্য পণ্য বিবরণীর একটি কাগজ বা নোটে লিখে ক্রেতাকে জানিয়ে দেয়। এই নোটকে ক্রেডিট নোট বলে। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে। ক্রেডিট নোট বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে। ক্রেডিট নোট বিক্রয় সংক্রান্ত প্রামাণ্য দলিল। কিসের? বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। ক্রেডিট নোট বিক্রয় ফেরত সংক্রান্ত। সেই আগের মতোই অঙ্কটা দিয়ে ক্রেডিট নোটের প্রস্তুতের একটি প্রণালী দিলাম, যে এটা বিক্রয়কৃত পণ্যটাকে কিভাবে আমরা লিখব। সব একই রকমই আছে, সকল কিছু ক্রেডিট নোটে একই রকমই আছে, শুধু এখানে আমাদের পরিবর্তন হয়ে ক্রেতার স্বাক্ষরের জায়গায় এখানে হলো বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। সেখানে ছিল ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর ডেবিট নোটে, আর ক্রেডিট নোটে হলো বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। ওই অতটুকু মাল ফেরত আসছে, কি কি কারণ তা দিয়ে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। ডেবিট ভাউচার। ভাউচার মূলত আমরা করি খরচপাতি, ছোটোখাটো থেকে শুরু করে ক্রয়ের যে পণ্য ক্রয়ের জন্য যে ছোটোখাটো খরচ থেকে শুরু করে যত ধরনের ব্যয় হয়ে থাকে, যে খরচগুলো হয়, তাই মূলত আমরা ডেবিট ভাউচারে লিপিবদ্ধ করে থাকি। তাহলে পণ্য ক্রয় এবং বিভিন্ন প্রকার ব্যয়ের জন্য ডেবিট ভাউচার তৈরি করি, 1 নাম্বার। 2 নাম্বার, ডেবিট ভাউচারের সাথে চালান ও ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার প্রদান করি। 3 নাম্বার, ডেবিট ভাউচার ক্যাশ বুক বা নগদ বইয়ের ডেবিট দিকে বা খরচের দিকে লেখা হয়। ডেবিট ভাউচার 4 জনের স্বাক্ষর থাকে। আমরা বিগত চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট যে স্বাক্ষরগুলো ছিল, একটি একটি করে 2টি করে স্বাক্ষর ছিল, কিন্তু ডেবিট ভাউচারে 4 জনের স্বাক্ষর লাগবে। এই 4 জনের স্বাক্ষর কার কার আর কিভাবে প্রস্তুত করতে হয় আমরা ডিসেম্বরের 24 তারিখে ম্যানেজার শাহিনকে বেতন প্রদান নিয়ে একটি ডেবিট ভাউচার তৈরি করতে বলা হলো। জামাল ট্রেডার্স, ভাউচার নং দিলাম, ঠিকানা দিলাম, তারিখ, গ্রাহকের নাম, সকল নিয়ম অনুযায়ী লিখে এখন আমাদের বেতন প্রদান করেছিলাম ম্যানেজার শাহিনকে, কত টাকা সেই পরিমাণটা লিখলাম। লিখে 4টি আমাদের স্বাক্ষর, কার কার স্বাক্ষর? ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, গ্রহণকারী। এই 4 জনের একজনের স্বাক্ষর ব্যতীত ডেবিট ভাউচার হবে না। ডেবিট ভাউচার করতে হলে এই 4 জনের নমুনা স্বাক্ষর তোমাদের দিতেই হবে। এই স্বাক্ষরগুলো লিখে 4 জনের স্বাক্ষর থাকবে, এরকম করে একটি ঘর করে ডেবিট ভাউচার তৈরি করে নিবা। ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারের ন্যায় ক্রেডিট ভাউচারও অনেক সহজ, একই রকম। সেটাই ছিল ক্রয়, আর ক্রেডিট ভাউচারে থাকবে বিক্রয়। ডেবিট ভাউচারে ছিল আয় মানে ব্যয় সংক্রান্ত, আর ক্রেডিট ভাউচারে আসছে আয় সংক্রান্ত। সকল কিছু একই রকম থাকবে, শুধু ডেবিটে ব্যয় সংক্রান্ত আর ক্রেডিটে আয় সংক্রান্ত। তাহলে কি 1 নম্বরটা হলো পণ্য বিক্রয় এবং বিভিন্ন প্রকার আয়ের জন্য ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়। ক্রেডিট ভাউচারের সাথে চালান ও ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নাম্বার করা হয়। ক্রেডিট ভাউচারে ক্যাশ মেমো বা নগদ বইয়ের ডেবিট দিক বা আয়ের দিক লেখা হয়। ক্রেডিট ভাউচারে 4 জনের স্বাক্ষর থাকে। ডেবিট ভাউচারের মতো ক্রেডিট ভাউচারেও 4 জনের। সেম আগের মতোই রইল, শুধু আমাদের এই জায়গাটাতে বিবরণীর এখানে ব্যয়ের বিবরণী ছিল ডেবিট ভাউচারে, আর ক্রেডিট ভাউচারে হলো আয়ের বিবরণী। সকল কিছু এক থাকবে। এই নমুনাটা, এই 4 জনের স্বাক্ষর টাক্ষর সব একই রকম থাকবে। তাহলে ক্রেডিট ভাউচারটাও আমাদের এইভাবে তৈরি করে নিব। আমরা 6টি ভাউচার নিয়ে আলোচনা করলাম। এই 6টি কাগজি দলিল বা প্রমাণপত্র নিয়ে আলোচনা করলাম,
তার মধ্যে প্রথমটা হলো চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি। আমি লেনদেন চ্যাপ্টারকে 3টি ভাগে ভাগ করেছি বলেছিলাম, সেটা হলো প্রথম, দ্বিতীয় পার্ট এটা, তৃতীয় পার্টে আমাদের সমাধান নিয়ে আমি মেইন বইয়ের সৃজনশীলের সমাধান করাবো। তৃতীয় পার্টে এই 3টি পার্টে আমাদের লেনদেন চ্যাপ্টারকে শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত হাত ধুবে আর বাসায় থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।